নমস্কার, নিউজ ভ্যানগার্ডে আপনাদের স্বাগত। আজকের তথ্যযুক্তি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মোদী সরকারকে ভোট না দিলে বন্ধ হয়ে যাবে সামাজিক ভাতা। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই বিষয়টি নিয়ে আজকে আমরা তথ্যযুক্তি অনুষ্ঠানে সামিল হয়েছে এবং আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছেন, কংগ্রেসের পক্ষ থেকে যোগ দিয়েছেন, একদম আমার ডান দিকে যিনি রয়েছেন তেজেন দাস, ওনাকে কিন্তু স্বাগত জানাচ্ছি আমরা তথ্যযুক্তি অনুষ্ঠানে। তাছাড়া বিজেপি থেকে আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যোগ দিয়েছেন ঝর্ণা দেববর্মন, ওনাকেও আজকের এই তথ্যযুক্তি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে দিনভর কিন্তু আমরা এর আগেও এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে সরাসরি সম্প্রচারে এসেছিলাম। সেটা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনসভায় দলীয় জনসভায় বক্তব্য রেখেছেন, অংশগ্রহণ করেছেন। সেখানে কিন্তু তিনি বক্তব্য রাখতে গিয়ে আজকে দু তিনটি বিষয় উল্লেখ করেছেন, যে বিষয়গুলো নিয়ে কিন্তু এই রাজ্যে ফের আলোচনা শুরু হয়েছে এবং ওনার বক্তব্য এই দু তিনটি বক্তব্য যেটি আলোচনার আজকের দিনে কিন্তু মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। একদিকে রাজ্যে পা রেখেছেন আজকে রাহুল গান্ধী, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী খুমলুঙে জনসভা করেছেন এবং আজকের দিনে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যদি নরেন্দ্র মোদী সরকারকে ভোট না দেওয়া হয় তাহলে কিন্তু দেশের সামাজিক ভাতাগুলো বন্ধ হয়ে যেতে পারে, বিভিন্ন যোজনা থেকে প্রকল্প যেগুলো রয়েছে এগুলি বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি কিন্তু তিনি আজকে মজলিশপুরে একটি জনসভায় বলেছেন যে রাজ্যের যে সরকারি কর্মচারীদের 12% ডিএ প্রদান করা হয়েছে, মোদী সরকারকে ভোট না দিলে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা যারা রাজনৈতিক প্রতিনিধিরা আমাদের সঙ্গে অংশ নিয়েছেন তাদের কাছ থেকে কিন্তু আমরা আলোচনা শুনে নিতে চাইব। প্রথমে চলে যাচ্ছি বিজেপির পক্ষ থেকে যিনি রয়েছেন ঝর্ণা দেববর্মন, ওনার কাছ থেকে জানতে চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আজকের যে দুটো বিষয় এবং দুটি বক্তব্য রাজ্যের মধ্যে আজকে নির্বাচনী সভায় কিন্তু তিনি বলেছেন যে মোদী সরকারকে ভোট না দিলে সামাজিক ভাতা বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে, তাছাড়া সরকারি কর্মচারীদের যে ডিএ দেওয়া হচ্ছে সেগুলো দেওয়া যাবে না। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয়টা নিয়ে বলবো আজকে বিতর্কিত আপনারা জড়িয়েছেন বা অনেকে জড়িয়েছে রাজ্যবাসী, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এই কথা বললেন, সেটা কি জনসাধারণকে হুমকি দিলেন নাকি কি ছিল এটার উদ্দেশ্য? কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের মুখ্যমন্ত্রী এই উদ্দেশ্যে এই কথাটা বলেছেন যে রাজ্য ওনারা 1 বছর হলো ক্ষমতায় এসছেন, আমাদের সরকার 1 বছর আমাদের সরকার মানে আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের মন্ত্রীগণ যখন ক্ষমতায় বসেন তখন তারা ভেবেছিলেন যে স্বর্ণযুগ, হয়তো কোথাও না কোথাও স্বর্ণ ভাণ্ডার একটা কিছু খুঁজে পাবে, যে সেই স্বর্ণ ভাণ্ডার থেকে রাজ্যবাসীর আশা পূরণ করা হবে। কিন্তু বাস্তবে সেটা হয়নি, কোথাও স্বর্ণগার বা স্বর্ণ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু পেয়েছেন অতিরিক্ত দেনা, পেয়েছেন 12,000 কোটি টাকার উপরে দেনা মাথায় নিয়ে রাজ্যে ওনারা প্রতিষ্ঠিত হয়েছেন। তারপরও প্রতিশ্রুতি অনুসারে বা বলতে পারেন রাজ্যবাসীর কল্যাণের জন্য বিভিন্ন ভাতা প্রকল্পগুলি চালু করতে যাচ্ছেন। সেটা সত্যি কথা, আমাদের রাজ্য এত ছোট রাজ্য, সেটা উন্নয়নের দিকে এত পিছিয়ে আছে যে রাজ্যের এখন পর্যন্ত নিজস্ব পায়ে দাঁড়াতে পারেনি। তা আমাদের সরকার সেই 1 বছরে সেই স্বপ্নটাকে পূরণ করা সম্ভব না যে 1 বছরে রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করে তুলবে। যার জন্য আমাদের প্রতিটা নিয়ত প্রতি মুহূর্তে সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারের উপরে। তো কেন্দ্রীয় সরকারের উপরে যদি আমরা ডিপেন্ড করে রাজ্যবাসীকে তার চাহিদা পূরণ করতেই হয়, তাহলে কেন্দ্রে যদি মোদী সরকার না আসে তাহলে সেই স্বপ্নটা আমরা কিভাবে পূরণ করব? কেননা একদম আমি আসছি আবার পুনরায় আপনার কাছে, তেজেন বাবুর কাছে যাব। এই যে মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য, আপনারা কংগ্রেস দলের পক্ষ থেকে কংগ্রেসের প্রতিনিধি হিসাবে কিভাবে দেখছেন এবং এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই ব্যাপারে আমরা একটু শঙ্কিত নই এই কারণে, রাজ্যের জনগণ এটা জানে যে মোদী সরকার যা বলে সে কিছুই করতে পারেনি। কাজে ভয় হোক আর আশাই হোক কোনোটাই আমাদের কাছে মূল্য নেই। মোদী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ক্ষমতায় এসেছেন কোনোটাই রক্ষা করতে পারেনি। কাজে উনি যদি কাউকে ভয়ও দেখায় আমরা মনে করি না এটা ভয়, কারণ এটা তার ওনার অভ্যাস। কারণ উনি জানেন না, বিপ্লববাবু জানেন না যে কোনো একটা কিছু ভয় দেখিয়ে মানুষকে নির্বাচন করা যায় না।
ভাতা যেটা পাবে সেটা হলো ইউপিএ সরকারের দেওয়া বিভিন্ন ভাতা। উনি হয়তো যোগ করেছেন কিছু, কিন্তু মূলত এটা কেন্দ্রীয় সরকারের টাকা, এটা মানে ন্যাশনাল ফান্ডের টাকা, সেটা কোনো মোদিজির ব্যক্তিগত টাকা নয় এবং সেটা বিপ্লববাবুরও টাকা নয়। কাজে বিপ্লববাবুরা এই সমস্ত ভয়ভীতি দেখিয়ে রাজ্যের জনগণকে বিভ্রান্ত করতে পারবে না। এই কারণে মানুষ এখন এদের কথা বিশ্বাস করে না, কারণ মানুষ বুঝতে পেরেছে এরা যা মুখে বলছে উল্টো কাজ করছে, বা যা বলছে করতে পারছে না। এটা হলো সাধারণ মানুষের ধারণা। আমরা এই জন্য আদৌ চিন্তিত নই, আমরা এটা হাস্যস্কর। যা বলে তা রাখতে পারে না, যা করার কথা সে করতে পারে না, যা করবে না বলছে সেটাও করতে পারবে না। আর এই কারণে আর উনি যে বলছে কথাটা, একটা ইলেকশনের প্রাক মুহূর্তে এই ধরনের কথা বলে মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করা, এটা বাচালতা ছাড়া আর কিছুই নয়। কাজে এই ধরনের অশোভনীয়, এবং এটা উনি যে কথাগুলো বলছেন সেটা উনি বলতে পারেন কি না নির্বাচনের প্রাক মুহূর্তে, সেটা আমরা আইনগত দিক খুঁজে দেখছি, বিবেচনা করছি, দেখা যাক কি করা যায়। একদম এই বিষয়টা নিয়ে আসছে। আজকে কিন্তু আমাদের সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমাদের একটি অনুষ্ঠানে টেলিফোনিক সাক্ষাৎকারে কিন্তু বলেছেন যে এই নির্বাচনের মুহূর্তে এই কথাগুলো মুখ্যমন্ত্রী বলতে পারেন না, এবং যিনি তেজেনবাবু কিন্তু বলছেন যে এই বিষয়টা ওনারা খতিয়ে দেখবেন। পাশাপাশি কিন্তু আজকের প্রদেশ কংগ্রেস সভাপতি সেটা বলেছেন যে এই যে বক্তব্য, এটা রাজ্যের মানুষকে একটা হুমকির সুরে ধমকির সুরে সেই বক্তব্য পেশ করা হয়েছে, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। কিন্তু আপনাদের তরফ থেকে, আপনাদের যাদের সাথে আমরা কথা বলেছি, আপনাদের দলের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে যেহেতু রাজ্য এবং কেন্দ্রে দুটো একই সরকার থাকলে সুবিধা হয়, রাজ্যের মানুষ সুবিধা পাবে, তার কারণেই মুখ্যমন্ত্রী এই বক্তব্য রেখেছেন। কিন্তু কংগ্রেস থেকে বলা হচ্ছে যে আপনারা রাজ্যের মানুষকে ভয় দেখাচ্ছেন, ভয় দেখিয়ে লোকসভা নির্বাচনে যাতে বিজেপির পক্ষে ভোট আসে তার জন্য এই বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী। না, আমরা এটাও বলছি যে মানুষ এই ভয়কে বিশ্বাস করে না, কারণ কিছু আশা এটাও মানুষ বিশ্বাস করে না। সেটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা পরে আসছি। ঝর্ণা দেববর্মনের কাছ থেকে যেটা জানতে চাইছি, আপনাদের যে যুক্তি, সেই যুক্তিকে কিন্তু খণ্ডন করছে কংগ্রেস দল, এবং তাদের কাছ থেকে বলা হচ্ছে যে এটা মুখ্যমন্ত্রী আমাদের যুক্তিকে খণ্ডন করতেই পারে, কারণ খণ্ডন করার অধিকার ওনাদের আছে, রাজনীতি প্ল্যাটফর্ম থেকে ওনারা খণ্ডন করতে পারেন। কিন্তু আপনি বা আমাদের রাজ্যবাসী আজকে নিশ্চয়ই চিন্তা করবেন যে রাজ্যতে, আমাদের রাজ্যে কি আছে। আমরা যখন এই রাজ্যে ক্ষমতায় 25 বছরের বামপন্থী সরকার, রাজ্যের অর্থনৈতিক আমাদের যে গ্রোথ ছিল সেটা মাত্র 10% মতো ছিল, যেটা ছিল। এখন আমাদের সরকার 1 বছরে প্রচুর প্রচেষ্টা পরে ফলে সেটাকে 26% পর্যন্ত নিয়ে আসতে পেরেছে। রাজ্যের যদি ইনকাম না হয়, রাজ্যের যদি নিজে না পায়ে দাঁড়াতে পারে, তাহলে রাজ্য সরকার যে স্টেপগুলি নিয়েছে সেই স্টেপগুলি কিভাবে পূরণ করবে? নিশ্চয়ই পূরণ করতে পারবে না। যে উনি বললেন যে ইউপি সরকারের সময় এই প্রকল্পগুলি ছিল, কোথায়? আমরা তো জানি নরেন্দ্র মোদীজি আসার পরে ভারতবর্ষে মহিলারা শৌচালয়ের দিক থেকে, রান্না গ্যাসের চুলোর দিক থেকে নিজেরা স্বয়ংবরতা অর্জন করেছে। আমরা জানি আজকে ভারতবর্ষ এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিলেন 70 বছর পরেও মহিলারা সকাল হলে পরে কখন সন্ধ্যা হবে ভাবতেন যে কিভাবে আমরা সূচকর্ম করব। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সেই দিকটা লক্ষ্য করেন, এবং উনি আসার পরে প্রত্যেক রাজ্যে যেখানে প্রত্যন্ত এলাকায় মহিলাদের জন্য শৌচালয়ের ব্যবস্থা, আবাসনের ব্যবস্থা, তারপরে এখন যে উজ্জ্বলা গ্যাস যোজনা তো আর ইউপি সরকারের আমলে ছিল না, আমাদের প্রধানমন্ত্রীর যোজনা। আজকে প্রধানমন্ত্রী তো ওনার না থাকেন, আমরা বলছি থাকবে 100%, আমাদের কাছে সেই গ্যারান্টি আছে, এবং ভারতবাসীর কাছেও ভারতবাসীর কাছ থেকে আমরা সেই উত্তরই পাচ্ছি যে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হতে চলছেন। কিন্তু আজকে যদি প্রধানমন্ত্রী তো উনি না থাকেন, এই যে এত উজালা, আজকে ত্রিপুরার কথাই বলুন, আজকে 1 বছরে আমাদের রাজ্য সরকার ত্রিপুরাতে অলরেডি 2,15,000 মতো উজ্জ্বলা গ্যাস কানেকশন দিয়েছে। সেই গ্যাস কানেকশনটাকে টার্গেট আছে 4 লাখ করার মতন আমাদের রাজ্যের জন্য। তাই 4 লাখ এখন রিসেন্ট আমি এই মাত্র একটা জনসভা থেকে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনলাম যে সেই টার্গেটটা দেওয়া হয়েছিল মার্চ পর্যন্ত, কিন্তু মার্চ পর্যন্ত সেটা কমপ্লিট হবে না, হয়তো এপ্রিল মে লাগবে। তাহলে ওই যে 4 লাখ গ্যাস উজ্জ্বলা যোজনা কি করে রাজ্যবাসীকে দেওয়া হবে যদি প্রধানমন্ত্রী না থাকে? কারণ আমরা দেখেছি
আমাদের আগে যখন বিজেপি সরকার ছিল, নেক্সট পরবর্তী সময়ে ইউপি সরকার এসে অনেক প্রকল্প বন্ধ করে দিয়েছে। একদম তেজেন বাবু, যে বিষয়টা আগে যেগুলো প্রকল্প থাকে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারে এসে কিন্তু কংগ্রেস দল বা ইউপিএ সরকার বিজেপির শাসনকালে, এনডিএর শাসনকালে যেগুলো ছিল সেগুলো বন্ধ করে দিয়েছিল এবং বিজেপি কিন্তু সেই বার্তাটাই আজকে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে দিতে চেয়েছেন। এবং তারা যেটা বলছেন, বিজেপির দাবি হচ্ছে রাজ্যে এবং গত 1 বছরে কিন্তু বিভিন্ন প্রকল্প, পাশাপাশি যে প্রকল্পগুলির কথা বলা হচ্ছে, উজ্জ্বলা যোজনা, সেখানে গ্যাস কানেকশন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যে অধিক পরিমাণে দেওয়া হয়েছে, যেটা কিন্তু বামফ্রন্টের আমলে রাজ্যের মানুষ তেমন কোনো সুবিধা পায়নি। কিন্তু এটা ছিল কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং নরেন্দ্র মোদী সরকারের প্রকল্প। এফসিআই কর্তৃক ধান কেনা, সেই যে প্রকল্প, সেই প্রকল্প নরেন্দ্র মোদী বলেছেন যে বিগত দিনে কৃষকদের ঋণ মুকুব করা হয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কৃষকদের একটা পার্মানেন্ট সলিউশন, পার্মানেন্ট বাৎসরিক একটা উপার্জনের পথ নরেন্দ্র মোদী, যেটা বাৎসরিক 6,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন এবং সেই মোতাবেক কিন্তু রাজ্যেও প্রথম কিস্তি দেওয়া হয়ে গেছে। সেই মনোভাব থেকে না মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেছেন, বিজেপি দলের তরফ থেকে কিন্তু সেই দাবি করা হচ্ছে। উজ্জ্বলা প্রকল্পের কথা যেটা বলা হয়েছিল, উজ্জ্বলা প্রকল্পে একটা মহিলা বা একটা পরিবার একটা গ্যাস তো পাবে, পরবর্তী সময় কি করবে? সেই পরে যখন সেকেন্ড গ্যাসটা কিনতে যাবে তখন দেখবে এটা যা নর্মাল রেট আছে, দিন দিন গ্যাসের দাম বাড়ছে। একদিকে একটা ফ্রি দিল, অন্যদিকে গ্যাসের দাম বাড়ছে, তাহলে কি হলো? কারণ নরেন্দ্র মোদীজি উনি ব্যাপারী লোক, ব্যবসায়ী লোক, কারণ উনি গুজরাটের লোক, গুজরাট হলো ব্যাপারীদের জায়গা। আমি জানি গুজরাটের লোকরা কি, এটা আমেরিকার লোকরা গুজরাটের লোকরা ঘৃণা করে, এই কারণে তারা সব ব্যাপারী। আমেরিকার লোকরা বলছে এটা কি হলো, ইন্ডিয়ার মানুষ কি এমন? কারণ ওনার কাজে সবটাই ব্যাপারী। উনি উজ্জ্বলা গ্যাস একটা দিল, কিন্তু পরবর্তী সময় যে গ্যাসটা কিনতে হবে সেটা আর বেশি পয়সাতে কিনতে হবে, তাহলে স্কিমটা কি হলো? পয়সাটা করছে, যে পয়সাটা উনি ফ্রি দিয়েছে সেটা পেয়ে যাচ্ছে নেক্সট টাইম। আর এফসিআই থেকে যে ধান কেনার, এফসিআই ধান কেনা এবং জানেন না, 75-এ যখন ভারতবর্ষে চালের অভাব হয়েছিল তখন কংগ্রেস গভর্নমেন্ট, আমাদের এরা যে মুখ্যমন্ত্রী ছিল সুকুমার সেনগুপ্ত, স্কর্ডনিং করে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ধান তুলে নিয়ে এসে গিয়ে সরকার কিনে নিয়েছে দাম দিয়ে, এবং সেটাকে রাইস মিলে দিয়ে চাল করে রেশন শপে দিয়েছে, কারণ সেই প্রবলেম হয়েছিল এবং উচিত মূল্য দিয়েছিল ভারতবর্ষে। এই ধরনের ধান কাটার প্রবণতা মানে কি গভর্নমেন্ট কি করেছে, সুযোগ করে দিয়েছে। এরা যে ধান কোথায় হচ্ছে বলেন তো দেখি, আপনি যদি খবর নিয়ে দেখেন এরা যে কোনো ধান নেই, ডিউ টু ব্রিক্স ইন্ডাস্ট্রি এবং আদার ইন্ডাস্ট্রির কারণে মানুষ ধান করে না এখন, এবং এখানে কোনো ইরিগেশন সিস্টেমই নেই। না, তার জন্য তো আপনি ধান হচ্ছে না, তার জন্য তো আপনি দায়ী করতে পারছেন না। আপনি জানুন, দেখুন বলছে আনারস চাষ করে এখানে বাইরে তা পাঠিয়ে অনেক টাকা কামাবে, এই রাজ্যে কি আনারস হচ্ছে না হবে? কদিন চললো ব্যবসাটা? আমি যখন গেলাম সেই মধ্যপ্রদেশ ভোপালে, আমি দেখছি সারা বছর আনারস। আমার যে আনারস কোথায় গেল? সে আনারস একটা সিজন, তারপর তো নেই। সরকার মুখে বলছে এক কথা, কিন্তু এটা কি করে, মানে এটা কি করে প্রতিফলিত হবে, কাজটা কি করে এটা বুঝতে পারছেন না। সরকার মুখে বলছে এক কথা, কাজে আরেক কথা বলছে। আপনি সেটা বলছেন জানেন না যে আনারসটা কি করে হয়? আপনি বলুন এরকম কি বলুন, আপনি যে এই ধরনের কি স্টেপ আমি বলি না, আপনি পরে বলুন না। বলুন। সরকার মুখে এক কথা বলছে, কোন কথাটা বলেছে রেখেছে বুঝিয়ে রাখতে পারেনি। কিন্তু পরে গিয়ে অনেক পুরানো কথা আসে। নরেন্দ্র মোদী বলছিল ভারতবর্ষে কি করবে, উনি বিদেশের থেকে কালো টাকা নিয়ে আসবে, ভারতবাসীকে 15 লক্ষ টাকা সবাই অ্যাকাউন্টে দেবে। জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট করলো মানুষ, তারপর দেখা গেলো মানুষ লেনদেন করলো, তারপর দেখা যায় বললো স্টেট ব্যাংক বললো যে না মিনিমাম 3,000 রাখতে হবে, আদারওয়াইজ টাকা কাটা যাবে। এই সমস্ত কথা কোনোটা কথা কাজে মিললে, কিন্তু তারপর 15 লক্ষ টাকা সেটাও দেওয়া ফেরত দেওয়া হলো না। এটা হাস্যস্কর ব্যাপার, বলে না কোন কথাটা উনি বলেছেন, উনি কথাটা রেখেছেন। উনি নোটবন্দি করতে গেল, কি করেছে নোটবন্দি করতে গিয়ে এখন বলছে আবার 2,000 টাকায় বন্দি করব, কারণ নোটবন্দি করতে গিয়ে দেখা যায় ব্ল্যাক মানি বেড়ে যাচ্ছে। আগে নিয়েছিল 1,000 টাকা নোট, এখন করছে নোটবন্দি করে 2,000 টাকা নোট। কালো টাকা বেড়ে যায়, মানুষের কালো টাকা 10 লাখ 20 লাখ টাকা ঘরে রাখতে কোনো সমস্যা হচ্ছে না, এখন বলছে না 2,000 টাকা ব্যান করে দেবো। এই সমস্ত জিনিস উনি পরিপক্ষ নয়, অপরিপক্ষ কাজ করবো নরেন্দ্র মোদীজি। কাজে আর বিপ্লববাবু অবাক ব্যাপার, দুজনেই একরকম মনে হচ্ছে। উনি এ রাজ্যের রাস্তাঘাটও চিনে না। উনি মনে করে যে রাজবাড়ির মহারাজ বীর বিক্রম কিশোর দেব বর্মনের যদি
একটা এয়ারপোর্টে ইয়েতে লাগিয়ে দেওয়া যায়, নামটা লাগিয়ে দেওয়া যায় এয়ারপোর্টে, তাহলে এই রাজ্যবাসীর মানুষের মন জয় করলো। অথচ এই যে শ্মশানঘাটটা আছে রাজবাড়ির, সেটাকে ইয়ে করলো না, সেটার কোনো তেজিন বাবু, আপনার এই বক্তব্য থেকে বলছি যে এমবিবি বিমানবন্দরে মহারাজার মূর্তি স্থাপন, সেই উদ্যোগটা কি সরকারের যে উদ্যোগটা, এটা কি আপনি ভুল বলছেন? না না, ভুল না, এটা দিয়ে যে রাজ্য জয় করি, মানুষের মন জয় করি, মুখ্যমন্ত্রী তো বলেননি যে এটা দিয়ে এটাতে বিরাট ব্যাপার হয়েছে। দুবার আপনার ওপেনিং হয়েছে, একবার মোদি বিপ্লব বাবু এলো দিল্লি থেকে এসে, উনি করলো, পরবর্তী সময় প্রাইম মিনিস্টার এসে আবার উদ্বোধন করলো, মানে এটা জন্য বিরাট ব্যাপার হয়ে গেছে। অথচ এই রাজবাড়ির লোকদের প্রতি ওনাদের এতই যে রাজার নাম এয়ারপোর্টে নেই, সেটা করেছে। কিন্তু একই সময়ে দেখা যায় শ্মশানঘাটে রাজার, যেখানে অন্য লোকরা শ্মশানে যেতে পারে না, রাজবাড়ির লোকরা এখানে যাবে, সেটা অনুন্নত, সেখানে মানে পায়খানা পেশাব করার জায়গা হইতে হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার কথাগুলো আমি যদি যুক্তিসঙ্গত ধরে নিই, তাহলে কিন্তু প্রশ্নটা আপনাদের দিকে আসতে পারে যে গত 25 বছর কিন্তু এই রাজ্যে বিজেপি ছিল না, এই রাজ্যে ছিল বামফ্রন্ট সরকার, এবং মাত্র 1 বছর হয়েছে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে। 25 বছর বামফ্রন্ট কোনো কাজ করেনি বা সব ভালো কাজ করেনি, সেই জন্য মানুষ এর প্রতিবাদে মানুষ ভোট দিয়েছে বিজেপিকে, আশা করেছিল বিজেপির কাছ থেকে কিছু পাবে, কিন্তু কিছু পায়নি, পাচ্ছে না। এখন মানুষ রিভল্ট করছে। হ্যাঁ হ্যাঁ, বেকাররা ভাবছিল চাকরি পাবে। হ্যাঁ, আমি জনাদের কাছ থেকে জানতে চাইবো, আপনারা কথা দিয়ে কথা রাখতে পারেন না, এবং নরেন্দ্র মোদী যেটা বলছেন, নরেন্দ্র মোদীর পথে বিপ্লব কুমার দেব হাঁটছেন, এবং বিপ্লব কুমার দেব এ রাজ্যের রাস্তাঘাট ভালোভাবে চেনেন না, ওনার বক্তব্য। না না, ওনার বক্তব্য ঠিক আছে, উনি বললেন, আমি শুনলাম, কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারেনি। উনি একটা উদাহরণ দেখতে কি কথা দিয়ে কথা রাখতে পারেনি। তাছাড়া আর যে কথাটা বললেন, আজকে রাজ্যে 1 বছর হলো রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, রাজ্যের সমস্ত দিক দিয়ে উন্নয়ন, রাজ্যবাসীর আশা পরিকল্পনা সবকিছু তো 1 বছর করা সম্ভব নয়। তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জনসভায় বলছেন যে আমাকে অন্তত 3টি বছর সময় দিতে হবে, আপনাদেরকে 3 বছর সময় দিতে হবে। এবং উনি এত আবার কনফিডেন্সে বলছেন, যদি আমি 5 বছরে যা কথা দিয়েছি সেই কথা যদি না পালন করতে পারি, আমার নির্বাচনী ভিশন ডকুমেন্টসে যা ছিল, আমি আপনাদের কাছে আর নির্বাচন লড়তে যাব না, ভোট চাইতে যাব না। একদম তেজেন বাবু, কেন আপনারা এত অস্থির হয়ে উঠছেন? মাত্র 1 বছর হয়েছে। একদম অস্থির নই আমরা। না না, আমরা দেখতে পাচ্ছি উনার শুরুই কিছু নেই। আপনারা এত অস্থির হচ্ছেন কেন? যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে 5 বছর হয়ে গেলে ভিশন ডকুমেন্ট পূরণ না করতে পারলে নির্বাচনেই দাঁড়াবেন না। না, শুরু করতে পারেনি, শুরু করলে তো আমরা বুঝতাম শেষ করতে পারবে না। না, শুরু করতে পারেনি কথাটা বলতে আপনি কি বলছেন? কারণ শুরু করতে পয়সা লাগে, সে পয়সাটা নেই। এই আপনাদের দেখুন শিক্ষামন্ত্রী, উনি বুঝতে পেরেছে ঠিক না, আপনি যেটা বলছিলেন পয়সা নেই, পয়সা নেই, এটা পয়সা খেয়ে ফেলেছে, পয়সা নষ্ট হয়ে গেছে, ভারতবর্ষের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। কারণ নরেন্দ্র মোদী নোটবন্দির কারণে ভারতবর্ষের অর্থনীতি শেষ হয়ে গেছে। অর্থনীতি কিভাবে শেষ হলো বলছেন? হয়ে গেছে, আজকে অর্থনীতি শেষ হয়ে গেছে। কি হয়েছে? নোটবন্দি করতে গিয়ে কি হলো? আপনার অমিত শাহ একটা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, তার কোঅপারেটিভ ব্যাংকের গুজরাটে, সে সমস্ত টাকা নিয়ে এখন ঢুকলো ওনার এখানে। উনি কি করলো? বাংলাদেশের টাকা পড়ে আছে হাজারো কোটি টাকা, এই জাল নোট বা ইন্ডিয়ান নোট, সেটা আনতে পারেনি এইভাবে। এবং নোটবন্দি করতে গিয়ে কি করেছে? 2000 টাকা নোট করেছে, 2000 টাকা নোট এখন মানুষ বাড়ি ঘরে রেখে দিয়েছে। ব্যাংকে কি হয়েছে? ব্যাংকে এখন মানুষ টাকা রেখে সুদ পাচ্ছে না, কারণ 10 থেকে 15 জন বিত্তশালী লোক, ভারতবর্ষের শিল্পপতি, যারা 3,50,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে, এবং নরেন্দ্র মোদী এগুলোকে করে দিয়েছে, ঋণ মুকুব করে দিয়েছে, অর্থনীতি তো ধ্বংস করে দিল। আজকে কিন্তু নীরব মোদী কিন্তু গ্রেপ্তার হয়েছেন লন্ডনে। নীরব মোদী এখন করো, একদিন করো না কেন? এখন ভোটটা এসছে, একটু ধরে দেখাতে হবে, আর আসুক না। আমরা এটাও বিশ্বাস করি না ওকে লন্ডন ধরে ইন্ডিয়াতে নিয়ে আসবে, কারণ এখন ভোট এসছে, ভোটে সবাইকে বলছি সবাইকে ধরে ফেলেছি, নিয়ে আসুক। তারপর একদিন করলো না কেন? এখন কেন? ভোটের প্রাককালে মানুষকে সিবিআই দিয়ে করা, তারা সব পারে। নরেন্দ্র মোদী সব দেশে গিয়ে প্রাইম মিনিস্টার দেশে বসে আড্ডা মারছে, চা খাচ্ছে, চীনে গিয়ে চীনের প্রধানমন্ত্রীর সাথে করছে, পাকিস্তানে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সময় দিচ্ছে, আড্ডা মারছে। ধরতে পারবে না কেন? সব পারে, সবে পারছে, কিন্তু সেটা আগে করে তো লাভ নেই। ইলেকশনের প্রাক মুহূর্তে করে মানুষকে দেখানো যে আমি ভালো কাজ করছি, মানুষ বোকা বানিয়ে লাভ নেই মানুষকে, বুঝলেন তো? মানুষ বুঝে, অনেক চালাক হয়ে গেছে জনগণ, কারণ এখন কম্পিউটার ডিজিটালের যুগ, সবাই শিক্ষিত। কিন্তু আজকে যে বিষয়টা, আপনাদের কেন্দ্রীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী খুমলুঙে এসছেন,
এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা গুরুত্বপূর্ণ বক্তব্য এবং রাজ্য রাজনীতির ক্ষেত্রে অনেকটাই উল্লেখযোগ্য, আমি দুজনের প্রতি উদ্দেশ্য করে বলছি যে বিষয়টা, গতকাল কিন্তু যখন সুবল ভৌমিক বিজেপি ছেড়েছেন, বিজেপি ছাড়ার পর যখন কংগ্রেসে যোগ দিলেন, সেই জায়গাতে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন কংগ্রেস সভাপতি বলেছেন যে রাহুল গান্ধী আগামীকাল আসার পর দুধ কা দুধ পানি হো জায়গা। এবং আজকে খুমলুঙে দাঁড়িয়ে রাহুল গান্ধী ঘোষণা করলেন, মানে বললেন ওনার বক্তব্যে যে আগামী লোকসভা নির্বাচনে যদি নরেন্দ্র মোদী সরকার না থাকে তাহলে এবছরই ত্রিপুরা রাজ্যে সরকারের পরিবর্তন ঘটবে। এটা আজকে খুমলুঙে দাঁড়িয়ে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলে গেছেন। আমি প্রথমে যাচ্ছি ঝর্ণা দেববর্মনের কাছে, ওনাদের কেন এই ধরনের বক্তব্য হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে? 1 বছর সরকার এসেছে এবং কোন যুক্তিতে কেন বলছে তারা কংগ্রেসের পক্ষ থেকে এই কথাগুলো? না, আমি রাহুল গান্ধী বক্তব্য শুনিনি, আমি ফার্স্ট টাইম আপনার মুখ থেকে শুনলাম যে এই কথা বলেছেন যে কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্ব না থাকলে রাজ্যে পরিবর্তন হয়ে যাবে, রাজ্যে কংগ্রেস চলে আসবে। এটা উনি ওনার দৃষ্টিকোণ থেকে দেখে বলেছেন। হয়তো বা উনি আবার, আমরা পুকুরে মাছ ধরি তো বড়শি দিয়ে খাদ্য দিয়ে ফেলে, হয়তো ওই রকম কিছু খাদ্য উনি তৈরি করেছেন যেটা দিয়ে উনি বোয়ালকে ধরেছেন, এবার কাতলা রুই অন্যান্য যে মাছগুলি আছে সেটাকে ধরার চেষ্টা করবেন। তা আমরা জানি যারা এরকম বোয়াল কাতলা রুইটুই কি আপনাদের দলে আছে? না, উনি ধরার চেষ্টা করবেন, কিন্তু আমরা জানি এটা ব্যক্তির উপরে ডিপেন্ড করবে। আজকে সুবলদা, আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, উনি কংগ্রেস দলে যোগ দিয়েছেন, এটা টোটালি ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি কি দেখেছেন, কি বুঝেছেন, কি শুনেছেন, বা উনি কেন কংগ্রেস দলে গেলেন, এটা আপনাদের কাছেও পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এখন যদি পরবর্তী সময় আবার এই ধরনের, আমরা বুঝতে পেরেছি ওনাকে হয়তো কোনো প্রলোভনে ফেলানো হয়েছিল যে আসলে পরে এটা হবে, তা এরকম যদি কোনো প্রলোভন দিয়ে কাউকে ধরতে আসে, এটা টোটালি তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যারা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা, আমরা আজকে একটা আদর্শে চলছি, আমরা রাজ্যের উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করছি। এখন অ্যাডভান্স কথা আমরা কিভাবে বলবো যে কেন্দ্রে নরেন্দ্র মোদী না থাকলে রাজ্যে বিজেপি সরকার থাকবে না, এই কথাটা আমরা বলতে পারি না, উনি ওনার দৃষ্টিকোণ থেকে বলতে পেরেছেন। আচ্ছা তেজেন বাবু, কোন হিসাবটা নিয়ে আপনাদের নেতৃত্বরা, এবং আজকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাহুল গান্ধীর মতো নেতৃত্ব যখন রাজ্যে দাঁড়িয়ে এই কথা ঘোষণা করছেন, এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন গতকাল বলেছিলেন দুধ কা দুধ পানি হো জায়গা। শুনুন, মানুষ যারা আজকে আমাদের মানে যারা আমরা মানে দর্শকরা, রাজ্যের মানুষ কিন্তু জানতে চাইছে আপনাদের এই হিসাবটা, বা এই যে আপনাদের কনফিডেন্স, এটা কেন? আপনাকে বলছি শুনুন, যারা আজকে বিজেপির মন্ত্রী, এমএলএ, তারা একসময় কংগ্রেস ছিল, তারা কংগ্রেস থেকে বিজেপিতে গেছে এই কারণে তারা ভাবছিল যে বামপন যেটা পারছে না বিজেপি গিয়ে সেটা করা যায় কিনা, তারা দেখলেন সেখানে সেটা হবে। বিজেপি তো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শাসন ক্ষমতায় আছে। না না না, আপনি যে কথাটা, না আমাকে একটু ডিস্টার্ব এই কারণে করতে হচ্ছে, বামফ্রন্ট পারেনি বিজেপি, তার জন্য আমি কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলাম। তাহলে আপনারা কংগ্রেস কি করছিলেন, আপনারা কেন পারেননি? না, আমি এইটা কথা হয়নি, কথাটা এইটা না, কথা অন্য কথা, যে সরকার আমরা কি করে বানাবো, আপনি কোনো কোথাও যদি গিয়ে নিরাশ হয়ে যান যে কি আশা নিয়ে এলাম, কি হলো, তাহলে কি ভাববেন? না, ইট ওয়াজ বেটার, আমার নিজের পুরানো ঘরটাই ঠিক আছে, আমি নতুন ঘরে গিয়ে এসে তো লাভ হয়নি কিছু। তারপর বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার, কিভাবে কেউ কাউকে বিশ্বাস করছে না, সেই হিসাবটা একটু বলুন না, যে আপনাদের দলের বলছি আপনাকে, বিপ্লব বাবু কাউকে বিশ্বাস করছে না। বিপ্লব বাবু ব্লাড টেস্ট করে ওনার দল তৈরি করতেছে, অথচ এরা যেহেতু মানুষ বিজেপি ছিল না, আরএসএস ছিল না, কাজে নতুন করে উনি বিপ্লব জানে না, এটা সময় লাগবে তৈরি করতে। যেটা মধ্যপ্রদেশ বা গুজরাট অন্য স্টেটে আছে যেখানে আরএসএসের লোক দিয়ে চেষ্টা করা হচ্ছে গভর্নমেন্ট টিকে রাখা, তবু পারে না। তো এরাই যে যারা লোক এসছে তারা গান্ধীবাদী লোক, তারা গেল সেখানে একটা আশা ভরসা নিয়ে, হচ্ছে না, তারা সবাই ব্যাক করবে। আমরা আশাবাদী তাদের আচরণে, বিপ্লব বাবু এবং নরেন্দ্র মোদীর আচরণে, নরেন্দ্র মোদীর ব্যর্থতা এবং বিপ্লব বাবুর আচরণ দুটো দুরকম। নরেন্দ্র মোদীর ব্যর্থতা আর বিপ্লব বাবুর আচরণ দুটাতে যা অবস্থা, তারা ব্যাক করতে বাধ্য। আমরা আশাবাদী ব্যাক করবে,
সরকার কি করে থাকবে? হ্যাঁ না তেজেন বাবু, যে বিষয়টা আমরা জানতে চাইছি, মানে এই কি কারণে ছাড়বে, কে ছাড়বে সেই বিষয়টা না, আমরা বলছি আপনাদের যে নিশ্চয় একটা নীল নকশা তৈরি করা হয়েছে, বা আপনারা যেটা স্বপ্ন দেখছেন বা ভাবছেন, এই রাজ্যের মানুষকেও স্বপ্ন দেখাচ্ছেন, বা আপনাদের কর্মীদের স্বপ্ন দেখাচ্ছেন। আমরা অগণতান্ত্রিক ভাবে যে জোর করে ভেঙে দেওয়া এসব আমরা করবো কিভাবে পারবেন? কারণ ওনারা তো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে, জোট শরিকের প্রয়োজন পড়বে না সরকার চালাতে। যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ হতে বেশি সময় লাগে না, জানেন সময় লাগে নাকি? একটা সংখ্যাগরিষ্ঠ দল নীতি নিয়ে সংখ্যাগরিষ্ঠ জোট হয়, এখানে জোট আছে দুইটা, এই বিজেপির মধ্যে জোট সরকার আছে, একদিকে বিজেপির লোক আছে, একদিকে আছে অন্য দল ট্রাইবাল সংগঠন, প্লাস এখানে কিছু লোক আছে থার্ড ফ্রন্ট যারা কংগ্রেস হয়ে গেছে বিজেপি হয়েছে, তারও একটা ব্যাপার। তো সব মিলিয়ে আপনি কি মনে করেন সময় বেশি লাগে না? সিপিএম এর সমর্থন নেবেন? সিপিএম এর সমর্থনের কথা পড়ে নেবেন এই সুযোগ আসলে? যদি শিক্ষা উৎসব দেশের গণতান্ত্রিক স্বার্থে যদি কেউ সমর্থন করে, আপনি কি করবেন? না তাহলে আপনার যে বক্তব্য অনুযায়ী বলে, এই রাজ্যে কিন্তু সিপিএম কংগ্রেস বা সিএফডির সময় দেখা গেছে এই রাজ্যের কিন্তু মানুষের সেই রকম অভিজ্ঞতা, আপনার এইরকম ভাবে সরকার কিন্তু চলেনি, এবং সেই সরকারের সুখকর ছিল না এই রাজ্যের মানুষের অভিজ্ঞতা। এবং আপনারা যদি গণতান্ত্রিক ভাবে সরকারে আসতে পারেন, তাহলে আমাকে এই প্রশ্নটার জবাব দিন, গতকাল সুবল ভৌমিক আপনাদের দলে যুক্ত হয়েছেন, বা যারা কংগ্রেসে আসবেন বলছেন যে কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিল বা অন্যান্য দল থেকে গিয়েছিল গান্ধীবাদী নেতারা, তারা বিজেপিতে যোগ দিয়েছেন, এখন আবার আপনাদের দলে ফিরে আসবেন, কেন আপনাদের ছেড়ে গিয়েছিল এক সময়? ছেড়ে গিয়েছিল এক সময় কেন ছেড়ে গিয়েছিল? ভেবেছিল যে বামফ্রন্টের অত্যাচার বা অবিচার বা 25 বছর বামফ্রন্টের যে অপশাসন, এটার একটা সুরা হবে, এবং রাজ্যের বেকার যুবক এরা সুযোগ সুবিধা পাবে, এই ভেবে গিয়েছিল। দেখা গেল এটা ব্যর্থ, সেটা পাচ্ছে না, পাবে না। কারণ ইউথ মুভমেন্ট চলছে, ইউথরা যা আশা নিয়ে কংগ্রেস মানে বা বিজেপিকে ভোট দিয়েছিল, তারা এর মধ্যে নেই। তো কাজে বলেছে এটা তো জনপ্রতিনিধি হতে গেলে তো ভোটের দরকার আছে, যুবশক্তি আছে ইম্পর্টেন্ট। কিন্তু 10,000 যে চাকরির ব্যাপারটা ছিল, সেটাও বিজেপি গভর্নমেন্ট সুরা করতে পারলো না। তাহলে কি আশা মানুষের? কাজে ফিরে যেতে হবে, হয়তো ফিরে এসে একটা হতে পারে। আর আদারওয়াইজ যদি সমর্থন উদ্যোগ করে যারা পছন্দ করে না, তাহলেও সরকার পড়ে যেতে পারে। আপনাদের মনে হয় যে এই স্বপ্নটা সার্থক হবে? সার্থক হতে পারে যদি সাপোর্ট উদ্যোগ করে, তখন কি হবে? সেটা মাইনরিটি হবে, বিজেপি হবে না। সিপিএম কে নিয়ে কি সরকার বানাবে নাকি? আজকে বানাবে নাকি? যখন মাইনরিটি হবে না, তখন অটোমেটিক সরকার পড়ে যাবে, সেটা রাষ্ট্রপতি টেক ডিসিশন, রাজ্যপাল টেক ডিসিশন। কি হবে? দুইটা রাস্তা রয়ে গেছে, একটা হলো দলত্যাগ করে, আর অন্যটা হলো মাইনরিটি করে। যাক আপনাদের যে স্বপ্নগুলো, এগুলো স্বপ্ন পূরণ হয় কিনা রয়ে গেছে, আমরা মনে করি দুটোই সম্ভব। আচ্ছা ঝর্ণাদি কি বলছেন? স্বপ্ন দেখছেন? না উনি যে স্বপ্ন দেখার গতি বেড়েছে, আপনাদের ছেড়ে চলে গেছেন। ওনারা স্বপ্ন নিয়ে এসেছেন যে রাজ্যে মানে বামপন্থী সরকারকে অবসান করবেন, তার জন্য ওনারা বিজেপিতে এসেছেন, ওনার বক্তব্য। ঠিক আছে, আমার কথা হলো ঘরে থেকে তো ওনারা এটা করতে পারতেন। ঘরটা তখন পছন্দ হয়নি? না ঘরটা ছাড়ার কি দরকার ছিল? না তখন বিজেপিকে পছন্দ হয়েছিল। ওনার কাছ থেকে আমি এই উত্তরটা চাইবো যে ঘরটা ছাড়ার কি প্রয়োজনটা ছিল তখন? আমি আমার ঘরে থেকে লড়াই করব, আমি আমার দেশে থেকে দেশের জন্য লড়াই করব, আমি আমার রাজ্যে থেকে রাজ্যের জন্য লড়াই করব, আমি কেন ঘর ছেড়ে অন্য ঘরে যাব? আবার এখন বলছেন যে পছন্দ হয়নি, রাজ্যের বেকার সমস্যা সমাধান। আরে 1 বছরে রাজ্যের বেকার সমস্যা কোত্থেকে সমাধান হবে? সেটা একটা ছোট ছেলে মানুষের কথাবার্তা, সেটা সম্ভবই না। সেটা আমি তো আপনাকে মানে কি বলবো, আমি মানে বুঝতে পারছি না যে সেই ধরনের প্রশ্ন এখন আসে কিভাবে, যে 1 বছরে বেকার সমস্যা সমাধান হয়ে যাবে, সেটা তো সম্ভবই না। আরে শুরু দিয়ে তো 1 বছরের সমাধান হবে। কি হবে? বনমালীপুরে জল উঠে, মুখ্যমন্ত্রী বললো যে নেক্সট টাইম আর জল উঠবে না, কিন্তু মুখ্যমন্ত্রী কি করলো? কাজ শুরু করেছে। কিন্তু আপনাদের কংগ্রেস দলের বিধায়ক বারবার সেখান থেকে জয়ী। বনমালীপুর জল উঠার বন্ধ করতে পেরেছে? কিছু করেনি। করেছে কি? সুকুমার সেনগুপ্ত লেন একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। উনি তো কাজ শুরু করতে পারেনি এখনো, যে জলে কি করে হবে, একটা ড্রেনেজ করবে বা কিছু একটা সাম সিস্টেম, কিছুই করতে পারেনি। কারণ ওনার মাথায় মালটা নেই। উনি বললো না এটা রাস্তার নাম রেখে দাও, তবু তো কিছু কাজ করলাম আমি বনমালীপুরের এই পল্লীর জন্য। সুকুমারবাবুর নাম একদিন বলা হয়েছিল না, আমি বলে দিলাম এই সুকুমার রোড এটা,
কি হলো? খুশি করে দিল মানুষকে, কিন্তু জলের কিছু হলো না। বিজেপির সমস্ত কাণ্ডে হচ্ছে। আজকে আমাদের শিক্ষামন্ত্রী কি করছে? শিক্ষামন্ত্রী ঠিক বুঝতে পারছে যে এরা যে এখন আপনার সিপিএসটা পয়সা দিতে পারবে না, গভর্নমেন্ট পয়সা দিতে পারবে না। কি করলো? স্কুলে গিয়ে বললো টাইমলি আপনারা আসবেন, নাইলে ট্রান্সফার করা হবে, বাথরুমগুলো ঠিক আছে কিনা দেখবেন, স্কুলগুলো ঠিক আছে কিনা। একটি পয়সা খরচা করার কোনো কাজ উনি করছে না। আর যেখানে মনে করছেন যেতে হবে, খরচা করতে হবে, সেখানে উনি যান না। আপনি জানেন, আমি একটা স্কুল সম্বন্ধে জানি, চম্পকনগর 12 স্কুল, সেটা ভেঙে গেছে, নতুন কনস্ট্রাকশন হয়েছে, কনস্ট্রাকশনের ছাবিটা লাগিয়ে দিয়েছে, এখনো তালা খোলা হয়নি। কেন? কন্ট্রাক্টর বলছে পয়সা না দিলে আমি বিল্ডিংটা হ্যান্ড ওভার করবো। কেন? আমি করবো না, আমি করবো না। তো রতনবাবু সেখানে যাচ্ছে না, কারণ জানে যে স্কুলে তালা লাগানো আছে, পয়সা দিতে পারি নাই। হ্যাঁ জনাদি, যে বিষয়টা আপনারা বলছেন যে রাজ্য অর্থনৈতিকভাবে দুর্বল এবং সে তার জন্য কিন্তু কেন্দ্রের উপর নির্ভর করতে হয়, এবং কংগ্রেসের পক্ষ থেকে যে বিষয়গুলো উঠছে যে আপনাদের সেই ধরনের ক্ষমতা দেখাতে পারছেন না, অর্থনৈতিকভাবে সেই কাজগুলো স্তব্ধ হয়ে যাচ্ছে, আপনারা টাকা পয়সার অভাবে একই জায়গায় মিলে যাচ্ছে না এই কথাগুলো। না না, এটা তো আমাকে মানতেই হবে, রাজ্যবাসীকে মানতে হবে যে রাজ্য অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল। কেন কি 1 বছরে তো সেটা সম্ভব নেই। আমি প্রথমেই বললাম 25 বছরে একটা অপশাসন গেল, সেটা রাজ্যের কোষাগার একদম খালি শূন্য। সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য সরকার তথাপি এতগুলি সিদ্ধান্ত নিয়েছে, এখন পর্যন্ত আমার জানা মতো 219টা পর্যন্ত রাজ্যের প্রকল্প হাত নিয়েছে, এবং আগামী দিন আরও নেবে। এবং রাজ্যের উন্নয়নের প্রচেষ্টা আমাদের মুখ্যমন্ত্রী প্রতিনিয়তই করছেন। এখন উনি বললেন যে ওইখানের স্কুলে যান না, ওনার এখানে এখন ওনাদের কাছে রাজ্যের সব খবর আছে, ওনারা বলতে পারছেন যে রাজ্যের এই স্কুলটা এই প্রবলেম, এই স্কুলটা এই হচ্ছে। কিন্তু আমরা জানি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আজকে এই দপ্তরে উনি দায়িত্ব পেয়ে রাজ্যের শিক্ষার উন্নয়নের জন্য প্রতিনিয়ত একটার পর একটা বিশেষ এবং যেটা বাইসাইকেল আগে এসসি এসটি এরকম করে দেওয়া হতো, সেখানে কিন্তু এখন নবম শ্রেণীর সমস্ত ছাত্রীদেরকে কিন্তু দেওয়ার সিদ্ধান্ত করেছে এবং সেভাবে দেওয়া হচ্ছে। প্লাস আরেকটা প্লাস পয়েন্ট দেখুন, আমাদের যে প্রকল্পগুলি আজকে রাজ্য সরকার মানে রাজ্যবাসীর জন্য করছে, তার জন্য কিন্তু আমরা কাউকে গিয়ে বলছি না, বা আমাদের যে কার্যকর্তারা আছে বুথে বুথে, তারা কিন্তু কারো বাড়িতে গিয়ে বলছে না যে আপনি কি সিপিএম দলের, নাকি আপনি কংগ্রেস দলের, নাকি আপনি বিজেপি দলের। একদম তেজেন্দ্রবাবুর কাছে আসছি, সবার জন্য। একদম জনাদি থামাচ্ছি একটু, তেজেন্দ্রবাবুর কাছে যাচ্ছি। আপনাদের এই অভিযোগ রয়েছে এবং আপনারা বলছেন যে 1 বছরে সেই রকম কাজ শুরু করতে পারেনি বর্তমান বিজেপি সরকার রাজ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিভিন্ন বক্তব্য ওনার আলোচ্য বিষয় হয়েছে। আরেকটা বিষয় কিন্তু মান্দায়ও আজকে তিনি সম্ভবত একটা জনসভায় বক্তব্য রাখছিলেন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে এখানে যারা সামাজিক প্রকল্প বা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে রাজ্যে, সেখানে দলবাজি করা হচ্ছে না, রাজনৈতিক রং দেখা যাচ্ছে না, যেটা ঝর্ণাদি বললেন। এবং যদি সেটা পাওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্ত্রীর নামও আসে, তাহলে কিন্তু যদি তিনি এটা মানে ওনার পাওয়ার যোগ্যতা থাকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর, তাহলে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীকেও সেই সুবিধা প্রদান করবে বর্তমান বিজেপি সরকার। আর সেই জায়গায় আপনারা অযথা অভিযোগ করছেন। দেখুন, আমি তো বলছি ওনার শুরু করুক না। মান্দাইতে উনি গিয়ে বলছে সবাই পাচ্ছে, সবাই পাবে, মানিক সরকারের ওয়াইফ হলো পাবে না, কিন্তু শুরু করুক, যাওয়া আরম্ভ করুক না। আপনি দেখুন এই যে ফ্লাইওভারটা হয়ে গেছে, এটা তো ওপেনিং এর কথা ছিল আজকের থেকে 1 বছর আগে, হয় না কেন? কারণ পয়সা দিতে পারছে না। যদি পয়সা দিতে না হয়, চালাক মানুষ, কারণ আমি জানি নরেন্দ্র মোদী ব্যাপারী মানুষ, উনি কি করলো, এই ব্যাপারী বুদ্ধি যে এটা খারাপ আছে, এটা ওপেনিং কি করবে, অথচ যদি এটা কি হবে তাহলে ফ্লাইওভার আপনি যে কি হবে, ক্ষুদ্র ব্যবসার মধ্যে আনতে পারছেন না, ক্ষুদ্র ব্যবসার মধ্যে আনতে পারছেন না। গো অন দ্যাট লাইন। আচ্ছা, ফ্লাইওভারটা কি হবে, এখান থেকে তুলে ফেলতে হবে। হ্যাঁ, এটা এইভাবে থাকবে না তো, অ্যাজ ইট ইজ। হ্যাঁ, এটা এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি, রাস্তাঘাট সব বন্ধ করে দাঁড়িয়ে থাকবে? এটাকে রিপেয়ার করতে হবে, বা এটা কি সমস্যার সমাধান করতে হবে। তাহলে এগুচ্ছে কি, সে পথে এগুচ্ছে, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। কারণ ফ্লাইওভার চালু হচ্ছে না, টাকা দিতে পারেনি।
সেই জন্য চালু হচ্ছে না। ফ্লাইওভার চালু হচ্ছে না, আপনি চালু করবেন। রাজ্যবাসীকে বাঁচানোর জন্য। ফ্লাইওভারটা হ্যান্ডওভার হলে তো আপনি চালু করেন, হ্যান্ডওভার না করলে না, সেখানে তো কাজ নিয়ে ফ্লাইওভার আপনি কেন যখন চালু আমাকে হচ্ছে? দিয়েছেন তখন আমার কাজ হলো এটা আমি তৈরি করা। আপনি যখন টাকা দিচ্ছেন না, আমি তৈরি করছি না, কমপ্লিট করছি না, আমি রং করছি না। কমপ্লিট করবে কি না? তাহলে রিপোর্ট যে কথা বলছে, যে ধরনের অভিযোগ আসছে যে ফ্লাইওভার নিয়ে দুর্নীতি হয়েছিল, কাজের দুর্নীতি হয়েছিল, বামফ্রন্টের কারা করেছে? ডাকতে চাইছে কংগ্রেস। বাদল চৌধুরী করেছে নাকি? এই সেই তো বাদল বাবুদের সক্ষতার কারণে ডাকতে চাইছে বিপ্লব বাবুর ইঞ্জিনিয়াররা, হ্যাঁ। এরা আগে ছিল। না, সেখানে কিন্তু বাদল বাবুর নামও জড়িয়ে আসছে। মানিক সরকার সেখানে এই দুর্নীতির ক্ষেত্রে বাদল বাবুর নামও জড়িয়ে এসছে। কোনো একটা বামফ্রন্ট বলে না, কংগ্রেস বলে, এরা বানিয়েছে রাজ্যের মানে ইঞ্জিনিয়াররা, রাজ্যের ডিপার্টমেন্ট আছে তারা। একদম। তাহলে মুখ্যমন্ত্রীকে কেন দায়ী করছেন আপনারা যে এই কাজ হয়নি, এই কাজ হচ্ছে না? তাহলে মুখ্যমন্ত্রীকে কেন দায়ী করছেন? ওই স্কুল শিক্ষামন্ত্রীকে দায়ী করছেন যে স্কুলের কনস্ট্রাকশন টাকা দিতে পারছে না, বন্ধ টাকা হচ্ছে দিতে পারছে না, না। দরজা লক আছে। তাহলে প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে বাঁচানোর চেষ্টা করছে, মানে এই জায়গাটা বিজেপি আর কংগ্রেস এবং সিপিএম এর সক্ষতা হ্যান্ডওভার হয় না কেন? টাকা দিতে পারেনি। এটা ফ্লাইওভার হ্যান্ডওভার হচ্ছে না, টাকা দিতে পারছে না। কিন্তু এটাকে অন্য হয়, যদি আপনি বলেন যে এই স্কুলটার হ্যান্ডওভার হবে না কেন? এটা খারাপ আছে এই বলে আপনি চললে হবে নাকি? এটা স্কুল বানানো হয়েছে, একটা জায়গা নষ্ট করে করা হয়েছে। আপনি তো বলতে পারেন না, আপনি তো বলতে পারেন না যে বাদল চৌধুরীর তাতে কোনো দোষ ছিল না। যদি বাদল চৌধুরী একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, কিন্তু সেখানে টেকনোলজি যেটা না, অবশ্যই যেহেতু ওনার দপ্তরের বিষয় ছিল, অবশ্যই ওনার উপরে আসবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি রাজ্যে কোনো ধরনের কেউ জড়িয়ে যায় এবং দুর্নীতি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে আসবে। শিক্ষাক্ষেত্রে আপনি কিন্তু ওনার সময় যে ইঞ্জিনিয়ার যারা আজকে ছিল তারা ছিল না, তারা তো ছিল, তারা তো রিপোর্ট করেনি এটা খারাপ হয়েছে, এটা ভাঙা হয়েছে। না, এখন তো সেই রিপোর্ট বেরিয়ে আসছে। তখন হলো না কেন? এখন হচ্ছে কেন? না, তখন শাসক তখন বীজটা ফেটে গেছে, তখন হলো না। তখন হয়তো বা শাসক দলের ভয় ছিল। কিসে ভয় ছিল? ইঞ্জিনিয়াররা সেভাবে কাজ করতে পারেনি। ইঞ্জিনিয়ারের কাজ কি শাসক দলের সাথে এই করে নাই? আপনারা গত 25 বছর সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তো সিপিএম এর বিরুদ্ধে এই ইস্যুগুলো এনেছিলেন, দলবাজি, দুর্নীতি, এই ইস্যুগুলোকে। আপনাদের সেই লড়াইগুলো আন্তরিক ছিল না বলে আপনাদের উপর মানুষ বিশ্বাস করেনি, বিজেপিকে ক্ষমতায় এনেছিল। আমরা বিশ্বাস করি এবং আমরা আজও বলি যে দলবাজি তখন ছিল, এখনো আছে, দলবাজি করছে কিনা করছে। আজকে আমাদের ছেলেরা গেল খুমলুকে মিটিং করতে, আমাদের বাজ ভাঙলো, আগুন লাগালো, পিটলো, মারলো, সব দলবাজি কিনা। আমরা গণতান্ত্রিক ওয়েতে আমাদের ছেলে সব মানে রাহুল গান্ধীর বাসা। আপনারা বলছেন রাজ্যে গণতন্ত্র, হ্যাঁ আপনারা বলছেন ঝর্ণাদি, ওনারা বলছেন যে গণতন্ত্র বিপন্ন, এবং আপনি গত 2-3 দিন আগে একটা আমার সাথে এই তর্কযুক্তি গল্প অনুষ্ঠানে বলেছিলেন যে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত, সুস্থ, শক্তপোক্ত হয়েছে বলেই এই রাজ্যে লোকসভা নির্বাচনের পূর্বে সমস্ত বিরোধী রাজনৈতিক দল সহ শাসক দল এভাবে রাজনীতিতে ঝাঁপিয়ে পড়তে পেরেছে, আপনি বলেছিলেন। কিন্তু আজকে ওনারা অভিযোগ করছেন যে রাহুল গান্ধীর এই সফরকে ঘিরে সেখানে সন্ত্রাসের অভিযোগ করছে। কেন আপনারা কেন সন্ত্রাস করছেন? কেন সন্ত্রাস করছে? হয়েছে খুমলুং থেকে বের হওয়ার সময় এইসব হয়েছে। দেখুন এখন সন্ত্রাস, আরে এটা গণতান্ত্রিক অধিকার আছে মানুষের ভাষণ দেওয়া। রাহুল গান্ধীর মিটিংয়ে আপনার অ্যাটাক করছেন, সাধারণ মানুষের ওটা কি হবে? আপনার পুলিং এজেন্টকে বের করে দিয়ে ভোট করছেন। এবার যে আপনাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন হলো, সবখানে পুলিং এজেন্ট বের করে দিয়ে আপনার ভোট করে দিয়েছেন। কি বলছেন আপনি? আপনি না জেনে কথা বলবেন কেন? না আপনি যে অস্বীকার করবেন না। শুনুন, আমার রানীবাজারে গিয়ে আমার এক মহিলা দাঁড়িয়েছে, আমার পার্টির মহিলাকে বলছে, বৌদি আপনি দাঁড়াবেন না। বলে কেন দাঁড়াবো না? বলে আপনি দাঁড়াবেন না কারণ 2 দিন পরে আমরা তো আপনার দলে এসে বলবো। ভালো কথা, দাঁড়াবেন না। আমি দাঁড়াইলে কি হবে? আপনি দাঁড়াইলে তো আমরা ভোট পাবো না। কেন? দেখুন এরা বলছে যে আপনি যদি দাঁড়ান আমরা ভোট পাবো না। কেন? কারণ আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে এসেছি। যে বিষয়টা আজকে কিন্তু আমরা রাজ্যের প্রাক্তন শাসক দল বামফ্রন্টের নেতৃত্বদের সাথেও কথা বলেছি যে মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য, আপনাদের কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে রাজ্যের মানুষকে ভয় দেখানো হচ্ছে, বলা হয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পক্ষ থেকে, সেখানে সেরকম ভাবে সিপিআইএম এর পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে এগুলো যুক্তিহীন কথা। একই রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার থাকলে পরে রাজ্যের উন্নতি ঘটবে, তার কথার কোনো যুক্তি নেই। ছোট্ট আপনার এই ব্যাপারে একটা মন্তব্য চাইবো, তারপরে কিন্তু আমাদের এই অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করতে হবে। অবভিয়াসলি কেন্দ্রে এবং রাজ্যে যদি একই সরকার থাকে, সিপিএম কিন্তু বলছে এই ধরনের কথার কোনো যুক্তি নেই। মুখ্যমন্ত্রী আজকে যেটা বলেছেন, সিপিএম বলছে এই ধরনের কথার কোনো যুক্তি নেই, কিন্তু সিপিএম বারবার
রাস্তাঘাট গরম করে তখন চিৎকার করতে শুনেছি আমরা যে কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না। কেন এই কথাগুলি তখন বলেছিল? তাহলে কেন্দ্র দিচ্ছিল, কেন্দ্র দিচ্ছিল যদি যুক্তি না থাকে। ওনারাও কেন্দ্র থেকে পেয়েছিলেন, একদম। ওনারা সেই জায়গাটাকে দিতে পারেননি, মানুষের কাছে পৌঁছাতে পারেননি। তাহলে আজকে কেন আবার মানে বামফ্রন্টের সময়কালে রাজ্যের মানুষ যে অসুবিধার সম্মুখীন হয়েছিল তা যাতে না হয় সেই কারণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই বক্তব্যগুলো রেখেছেন। এটাই কিন্তু বিজেপি দলের পক্ষ থেকে বলা হয়েছে এবং আজকের আলোচনা সেই বিষয়টা উঠে এসেছে। যদিও বা কংগ্রেসের তরফ থেকে কিন্তু সেটা বলা হচ্ছে, মানুষকে একটা ধমকি বা হুমকি দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। যাই হোক, আজকের তথ্যযুক্তি অনুষ্ঠান আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ। নমস্কার।